ধর্মের নাম করে কেউ অন্যায় কথা বললে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তুমি না হয় হিন্দু ধর্মের বিরুদ্ধে লড়াই শুরু করলে দাদা, কিন্তু তোমার জন্য গোটা পরিবার ভুগবে সেটা তো হতে পারে না। ব্রাহ্মণদের সঙ্গে সমাজপতিদের সঙ্গে শত্রুতা করার ফল নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ আমি তা জানি। তাদের সাথে শত্রুতার সম্পর্ক হতো না যদি না তারা ধর্মের নাম করে অধর্ম না করতেন, নিষ্ঠুর প্রথাগুলোকে সমর্থন না করতেন। রানী, মেয়েকে নিয়ে অন্ধরে যাও, ও এখানেই থাকবে। এসো মা, ভেতরে এসো। সদানন্দ বাড়ুজ্যে অত সহজে তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? নাও ভাই, আমি একবারও সেই কথাটা ভাবিনি। আমি খুব ভালো করে জানি তারা এতটা ভদ্রলোক নন। কিন্তু এই মেয়েটিকে আমি আশ্রয় দেবই। আচ্ছা অভয়, তুমি তো ওদের সঙ্গে উঠা বসা করো, তুমি ওদের বলে দিও বাবু রাজচন্দ্র দাস বলেছে তারা আমার মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে গিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। যদি না ঘরের শত্রু থাকে। নিজেকে খুব বড় মনে করছো না তুমি? খুব শক্তিশালী মনে করছো নিজেকে। কি ভেবেছো তুমি ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে লড়াই করে তুমি জিততে পারবে? আরে পারবে না, পারবে না, কোনোদিনও পারবে না। তোমার সাথে যতই কালাপাহাড় রামমোহন আর ঠাকুরবাড়ির দ্বারকানাথ থাকুক না কেন, একটা কথা তুমি ভুলে যাচ্ছ দাদা, ওরা ব্রাহ্মণ, উঁচু জাত, আমরা মাহিষ্য, নিচু জাত। অভয়, তুমি খুব ভালো করে জানো আমি জাতপাত মানি না, আর ছোট বড় নির্ভর করে মনের প্রসারতার উপর। আমার কাছে আসল ধর্ম মানবিকতার ধর্ম। যারা মেয়েদের জ্যান্ত পুড়িয়ে মারে, শিশুদেরকে গঙ্গার জলে বিসর্জন দেবার বিধান দেয়, তারা কি করে তারা ধর্মের বিচার করে? এমন দেবতার মতন মানুষের যে আমি দেখা পাবো এ আমি স্বপ্নেও ভাবিনি। ভগবান তেনার মঙ্গল করুক। আমাদের মঙ্গল অমঙ্গলের দিকটা তো তুমি দেখবে। আবারও বলছি, এই কাজটা কিন্তু উচিত হচ্ছে না। অভয়, তুমি বরং এক কাজ করো, ঠিক এই কথাটি সদানন্দের দলটিকে গিয়ে বলো। তাদের গিয়ে বলো তারা যে কাজ করছে তা উচিত কাজ হচ্ছে না। আমরা তাদের উপযুক্ত জবাব দেব। এই নৃশংস প্রথা বাংলার বুক থেকে চিরতরে উঠিয়ে ছাড়ব। আর আমি থাকবো আপনাদের পাশে। শিবানীর মতো হাজার হাজার মেয়ে পুড়ে মরছে, তাদের রক্ষা করতে হবে, তা সে যে করেই হোক।
এসো বাচ্চা, ভেতরে এসো, চলো ঘরে চলো। পাশেই কলঘর, তুমি গিয়ে নিয়ে এসো, যাও। বউ, ও আমার সঙ্গে আসুক, এই বেশে তো থাকতে পারবে না, ওকে তো সাদা টান পরতে হবে। কেঁদো নে বাচ্চা, এমন ভাবে কেঁদো নে। জন্ম মৃত্যু তো আর মানুষের হাতে নেই, যার যা ভাগ্যি। তুমি কেঁদো নে এমন ভাবে। কাঁদুক, ও কাঁদুক বউ, ওকে বাধা দিস নে, কেঁদে ওর মুখটা হালকা করুক। স্বামী চলে যাবার পর তো কাঁদার সময়টুকুও পাইনি। জানো তো দিদি, আমি ভাবি রোজ রোজ মেয়েদের কেমন অবস্থা হচ্ছে, কি করেছে তারা সমাজের সাথে রোজ নড়ছে। ওর মধ্যে কত কষ্ট হয়, তাই না দিদি? জানো তো দিদি, মেয়েগুলোকে কেমন ভাবে টানতে টানতে চিতে তোলা হয়, ভাবলেই আমার গাটা কেমন শিউরে উঠছে। আজ যদি এই লড়াই করতে গিয়ে তিনি সর্বস্ব হারান, তবে আমি তেনাকে বাধা দেব না। কতকাল বলতো, কতকাল আর মেয়েদের উপর এমন দ্বারা অত্যাচার হবে? কোনোদিনও কি রঘুবীর মুখ তুলে চাইবেন না? এই মেয়েগুলোকে রক্ষা করবেন না রঘুবীর কোনোদিনও? ছোট বৌমা, ও বউ কোথায়? হ্যাঁ, ও এখানে। শোনো বড় বৌমা, হে বউকে তুমি তোমার ঘরে নিয়ে যাও মা, তারপর আচার বিচার যা কিছু করার আছে তোমার ঘরেই করো। আর শোনো, তোমার ঘর থেকে হে বউ যেন কখনো না বেরোয়, বাইরে যেন ওকে কেউ দেখতে না পায়, কথাখানা মনে রেখো মা। গতবারের কথা মনে পড়লে ভয় আমার বুকখানা কেমন কেমন কাঁপছে। হে বউকে নে অভয়া চন্দরের মাঝে কথা কাটাকাটি হলো, এরপরেও অভয়কে আর চুপ করে বসে থাকবে? জনার্দন, কি হবে এখন? কি হবে জনার্দন? চলো বাচ্চা, চলো। ছোট বৌমা, চন্দরকে বউকে নে এ বাড়িতে তুমি কি করে আসতে দিলে? শুনেছি চন্দর নাকি জোর করে ও বউকে এ বাড়িতে নিয়েছে। তুমি তো চন্দরের সাথে ছিলে, তুমি কেন তাকে বাধা দাওনি? কেন আটকাওনি চন্দরকে? ও বউকে কোনো আশ্রমে রেখে আসতে পারতে তোমরা, তা না করে ও বউকে একেবারে এ বাড়িতে এনে তুললে। গতবারের ঘটনা সব ভুলে গেছো তুমি, কিচ্ছু মাথায় নেই তোমার। তখন তখন তোমার সৌটাউর বেঁচে ছিলেন, মৃত্যুঞ্জয় ঠাকুর ছিলেন, তেনারা রক্ষে করেছিলেন। কিন্তু এখন এখন কি হবে ঠাকুর? এখন কি হবে? আবার যদি নতুন করে কোনো অশান্তি বাঁধে, কোনো গোল বাঁধে, যদি বাচস্পতি ঠাকুর তার দল বললে এ বাড়িতে এসে হাজির হন, তখন কি হবে বলতে পারো তুমি? এলে আসবেন, আমাদের ভয় পেলে চলবে না।
এইবার এই কুপোতার বিরুদ্ধে একখানা প্রতিবাদ হওয়া দরকার। আপনার ছেলে কইছিলেন রামমোহন বাবু নাকি বড় করে লড়াই করবেন এই কুপোতার বিরুদ্ধে। মা, আগের বার শুধু একা মৃত্যুঞ্জয় টাউর আমাদের পাশে ছিলেন, এবার তো দিন পাল্টেছে। অনেকেই মনে করে সতী হওয়া শাস্ত্রসম্মত নয়, এইসব সমাজপতিদের তৈরি। কেউ যদি স্বেচ্ছায় সতী হতে না চায়, তাকে সহমরণে বাধ্য করা হলে তা ওতে শাস্ত্রর বিরুদ্ধ। ছোট বৌমা, চুপ করে দেখিনি বাচ্চা, এসব আমি জানতে চাই না, কিছু বুঝি না আমি। আমি শুধু ভয় পাই আমার চন্দনের জন্য। খেলোবার এই সমস্ত কাণ্ডের জন্য আমি আমার ছেলেকে কুয়াতে বসেছিলাম, ভুলে গেছো? মা, রঘুবীর এমনটা হতে দেননি তো? মা, রানী ঠিক বলেছে। এতদিন ধরে আমরা অনেক অন্যায় অবিচার সহ্য করেছি, কিন্তু আর অকারণে ভয় পাবো না। তার জন্য ব্রাহ্মণ সমাজ যা ইচ্ছে করুক, আমি রামমোহন বাবুর সাথে দেখা করব। মা, আমি একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, লুকিয়ে চুরিয়ে দু একজন সতী হতে যাওয়াকে বাঁচালেই হবে না। আমাদের সকলকে একসাথে এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মা, সময় এসেছে। আমরা যখন মেয়েদের সহমরণের বিরুদ্ধে লড়াই করছি, তখন তোমরাই যদি ভয়ে পিছিয়ে যাও, আমাদের শক্তি কে যোগাবে বলো? চন্দর বাবা, তুই ছাড়া যে আমার কেউ নেই বাবা, তুই যে আমার সব কিছু। এসব করতে গিয়ে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় বাবা। না, আমার কিচ্ছু হবে না, কিছু হবে না। ভালো কাজে হাত দিচ্ছি না, আমার কোনো ক্ষতি হবে না। চন্দর, আমাদের বড় ভয় করে আমার তোর জন্য। মাথা ঠান্ডা করো সদানন্দ, উত্তেজনার বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না। প্রত্যক্ষদর্শী বা উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কিছু করতে গেলে উল্টে ফল খারাপ হবে। আর তাছাড়া এটা মনে রেখো, রাজচন্দ্র দাস কিন্তু ইংরেজ কোম্পানির কাছের লোক। আচ্ছা বাচস্পতি মশাই, রাধাকান্ত দেব মশাইও তো শুনেছি কোম্পানি বাহাদুরের কাছের লোক, মানে বিশেষ জানাশোনা আছে। তা তিনিও তো হিন্দু ধর্ম রক্ষার্থে এগিয়ে আসতেই পারেন, তাই না? তা তিনি পারেন, তবে তিনিও প্রশ্ন করবেন যে রাজচন্দ্র দাসকে আমরা সন্দেহ করছি কেন। না সদানন্দ, তোমার অনুমান সত্যি হলেও ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না, যতক্ষণ না ঠিক মতো প্রমাণ পাচ্ছি। প্রমাণ আমি দেব বাচস্পতি মশাই। অভয়চন্দ্র, তুমি এখানে কি ব্যাপার? আচ্ছা, তুমি কি ওই বউটিকে জানবাজারের বাড়িতে দেখেছো? আগে হ্যাঁ, আজ সকালে একজন এসেছে, তাকে দেখেই মনে হচ্ছে স্বামীর চিতা থেকে উঠে এসেছে। আর রাজচন্দ্র দাস তো নিজেই বলেছে সে আপনাদের জ্ঞাতি বউ। তাহলে দেরি কেন গুরুদেব? আপনি শুধু অনুমতি দিন। অনুমতি দিন? হ্যাঁ হ্যাঁ, অনুমতি দিন। শান্ত হও সদানন্দ, তুমি রাজচন্দ্রকে গিয়ে বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। কথাবার্তা বলি গিয়ে আগে, কেন সেই কাজ করলো এবং এর ফল কি হতে পারে সেই নিয়েও কথাবার্তা বলা দরকার।
অভয়চন্দ্র, তুমি বাড়ি যাও, তোমার দাদাকে গিয়ে বলো আমি নিজে তোমাদের বাড়িতে যাব। যাও অভয়। বাচস্পতি মশাই, আপনি কি করলেন? অভয়চন্দ্রকে এভাবে চলে যেতে বললেন? আচ্ছা, এর ফল কি হবে একবার ভেবে দেখেছেন? না না, আমাদের তো এখনই সেখানে গিয়ে হাতে নাতে ধরা উচিত ছিল। এরপর যদি ওই বউটিকে অন্য কোথাও সরিয়ে দেয় তখন কি হবে? আর আমরা যদি চুপ করে থাকি তাহলে ওরা ভাববে আমরা ভয় পেয়ে গেছি। একদমই তাই। এখনই বা গিয়ে কি লাভ হবে শিবানন্দ? যদি ওখানে লুকিয়েও রেখে থাকে অত বড় বাড়িতে, কোথায় খুঁজবো আমরা? আর ওরা খুঁজতে দেবেই বা কেন? মাঝখান থেকে লাঠালাঠি খুনোখুনি হবে, তখন ওরাই উল্টো প্রচার করবে যে আমরাই মারামারি করি, আমরাই অশান্তি করি, আমরাই মানুষকে খুন করি। না না শিবানন্দ, লোক সমক্ষে আমাদের এখন শান্ত থাকতে হবে। তার মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বাচস্পতি মশাই? যে তারা বারবার এরকম অশাস্ত্রীয় কাজ করে যাবে আর আমরা চুপচাপ সেটাকে মেনে নেব? তা তো বলছি না। রাতের আধারে যা করার করোগে, আমি দেখতে আসবো না। যথা আজ্ঞা গুরুদেব। বারুজ্জে মশাই, আপনারা কি বুঝতে পারলেন গুরুদেব কি বলতে চাইলেন? নমস্কার রামমোহন বাবু। এসো এসো বেরাদার রাজচন্দ্র, বসো। তোমার কথাই ভাবছিলাম। ইতিমধ্যে সংবাদটা আমি পেয়ে গেছি ভাই। বেরাদার রামমোহন, আপনাকে বলছিলাম না বেরাদার রাজচন্দ্র কলকাতায় ফিরলে এখানে একবার দেখা করতে আসবেনি? শোনো রাজচন্দ্র, আমি আমাদের আন্দোলনের পথ স্থির করে ফেলেছি। তুমি যেভাবে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছো, এবার থেকে আমরা সেইভাবেই এগোবো, সেইভাবে আমরা কাজ করব। যেখানে যেখানে জোর করে মেয়েদের পুড়িয়ে মারার চেষ্টা করা হবে, আমরা সেখানে সেখানে গিয়ে প্রতিবাদ করব। কিন্তু তার জন্য তো অনেক লেঠেল পাইকের ব্যবস্থা করতে হবে। প্রতিরোধ তো হবেই, আর সমাজপতিরা তো হাত গুটিয়ে বসে থাকবে না। সেটা নিয়ে আপনারা ভাববেন না। পাইক এবং লেটেলের বন্দোবস্ত আমি করব, কিন্তু আমাদের এভাবে বসে থাকলে চলবে না। রামমোহন বাবু, আপনার গ্রন্থগুলো যেভাবে ইংরেজ এবং দেশীয় শিক্ষিত যুবকদের মধ্যে ঝড় তুলেছে, আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে। ঠিক বলেছো বেরাদর। লোহা গরম থাকতে থাকতে তাতে আঘাত করতে হবে। আর এই কথা তো প্রমাণিত যে সতীদাহ প্রথা কোনো শাস্ত্রীয় প্রথা নয়, তা সম্পূর্ণ অশাস্ত্রীয়। এক শ্রেণী ব্রাহ্মণ ও সমাজপতিদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা মাত্র। রামমোহন বাবু, এর আগে বড়লাট মার্কুইস অফ হেস্টিং এর কাছে আপনি সতীদাহ প্রথা বন্ধের জন্য আবেদন রেখেছিলেন, যদিও তা গ্রাহ্য হয়নি। কিন্তু এখনকার বড়লাট বেন্টিং অন্য প্রকৃতির মানুষ, বেশ সংবেদনশীল। আপনি তার সাথে একবার সাক্ষাৎ করতে পারেন। বেশ, করব সাক্ষাৎ। কিন্তু বেরাদর রাজচন্দ্র, আমি একটা অন্য কথা ভাবছিলাম। ধরে নিলাম এবারের বড়লাট বেন্টিং আমাদের ফেরালেন না, আইন করে বন্ধ হলো সতীদাহ। কিন্তু বেরাদর, তাতে কি সত্যি সতীদাহ বন্ধ করা যাবে? দেশীয় মানুষ সচেতন না হলে এ প্রথা বন্ধ করা সম্ভব নয়। কিন্তু বেরাদার রামমোহন, এই মতো অবস্থায় এছাড়া তো আমি অন্য কোনো উপায় দেখছি না। বেরাদার রাজচন্দ্র যেটা বলেছেন ঠিকই বলেছেন, আমাদের আইন করেই সতীদাহ প্রথা বন্ধ করতে হবে। বেরাদর দ্বারকানাথ, আইন করা এবং আইন অনুযায়ী কাজ করা দুটো সম্পূর্ণ আলাদা, এক নয়। গঙ্গায় শিশু বিসর্জন আইন করেই বন্ধ করেছেন কোম্পানি বাহাদুর, কিন্তু এই কুপ্রথা এখনো বন্ধ হয়নি, তা লুকিয়ে চুরি এখনো চলছে। আইন করে সতীদাহ প্রথা কি বন্ধ করা সম্ভব? কারণ শুধু ধর্ম নয়, অনেক ক্ষেত্রে সতী করানোর পেছনে উদ্দেশ্য থাকে সম্পত্তি হস্তগত করার। কিন্তু রামমোহন বাবু, এটাও তো ঠিক, আইনের কারণে শিশু বিসর্জন প্রকাশ্যে বন্ধ হয়েছে। শিশু বিসর্জন অনেক কমেছে,
তাই আইন হলে সতীদাহ প্রথাও কমবে। আমাদের অনেক সজাগ থাকতে হবে। কোম্পানি বাহাদুরের সাহায্য না নিলে এ প্রথা যেমন চলছে তেমনই চলবে। আর আইন হলে সতীদাহর পক্ষে যারা কথা বলতে চাইবে তারা ভয় পাবে, তাই নয় কি?